নমস্কার, বাংলা জাগর সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। সাফ কথায় আমরা এই অবসরে একেবারে ভোটের মরশুম, এই মুহূর্তে সামনে ভোট রয়েছে, কিন্তু সেই ভোটে ভোট দেবেন কারা? যারা ভোট দেন তাদেরকে আমরা বলি ভোটার, আর বাংলায় বলি নির্বাচক। সেই নির্বাচকরা নির্বাচন করেন, অর্থাৎ ভোট দেন। ভোট গ্রহণের পর সেই ভোটগুলি গোনা হয় এবং তারপর কেউ কেউ নির্বাচিত হন, কেউ কেউ নির্বাচিত হন না। এক্ষেত্রেও সেরকমটাই হবে। 294 জন নির্বাচিত হবেন, আর বাকি যারা নমিনেশন দিয়েছিলেন, লড়াই করেছিলেন, ভোটের ময়দান কাঁপানো ভাষণ দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেননি, এরকম বহু প্রার্থী থেকে যাবেন। কিন্তু আদতে বিধানসভায় যাবেন 294 জন। কিন্তু এই বিধানসভায় 294 জনকে যারা পাঠাবেন তারা হচ্ছেন ভোটার, অর্থাৎ যারা ভোট পাচ্ছেন এবং ভোট চাইছেন তাদের কাছে সবচাইতে মূল্যবান ব্যক্তি তারাই, যারা তাঁকে ভোট দিয়ে জেতাচ্ছেন। এই মানুষগুলি, এই নির্বাচকরা বেছে নেন নির্বাচিতদের, অর্থাৎ যারা ভোটে দাঁড়াচ্ছেন। কিন্তু নির্বাচিতরা কি নির্বাচকদের বেছে নিতে পারেন? না, তেমনটা হয় না। নির্বাচকরা অর্থাৎ ভোটাররা, তারা একটা বিশাল সংখ্যক মানুষ, যারা হয়তো বছরের পর বছর বিভিন্ন নির্বাচনে ভোট দিয়ে আসছেন। এবার তাদের মধ্যে একটা বড় অংশের নির্বাচক যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে, কারণ তারা এবার ভোট দিতে হয়তো পারবেন না। শব্দগুলো থেমে থেমে কেটে কেটে বললাম, কারণ প্রত্যেকটি শব্দ যাতে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছয়। এবার হয়তো বেশ কিছু মানুষ ভোট দিতে পারবেন না। সবাই ভোট দিতে পারবেন এই দাবিটা এই সময়ে দাঁড়িয়ে, আজকে দাঁড়িয়ে করা যাচ্ছে না। তার কারণ আপনারা জানেন যে বিবেচনাধীন যারা ছিলেন তাদের মধ্যে বেশ একটা বড় অংশ বাদ চলে গিয়েছে। 27,16,393 জন বাদ চলে গিয়েছেন। এই আন্ডার অ্যাডজুডিকেশন যারা ছিলেন, আপনারা সকলেই জানেন যে 28 তারিখ, গত 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, এবং সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর আন্ডার অ্যাডজুডিকেশন 60,06,675 জনের নামের একটা তালিকা আমরা পাই, এবং সেই তালিকা এতদিন ধরে বিচার চলছিল, অর্থাৎ বিবেচনা চলছিল, এবং আন্ডার অ্যাডজুডিকেশন 27,16,393 জনের নাম বাদ চলে গিয়েছে। এই মানুষগুলি কী করবেন? ট্রাইব্যুনালের জন্য অপেক্ষা করবেন, এবং ট্রাইব্যুনালে তারা ঠিকঠাক আইনি সহায়তা পেলে শেষ পর্যন্ত হয়তো নাম উঠতেও পারে, নয়তো নাম উঠবে না। অর্থাৎ একটা বড় সংখ্যক মানুষকে বাদ রেখে এবারের নির্বাচন হতে চলেছে। এরকমটাই কি পাওয়ার ছিল স্বাধীনতার ৭৮ বছর পর? এই নিয়ে আজকে বঙ্গযুদ্ধ 2026। বঙ্গযুদ্ধ 2026, আর সেই বঙ্গযুদ্ধে অর্থাৎ এই মুহূর্তে যে ভোট যুদ্ধ, সেই ভোট যুদ্ধে একটা বড় সংখ্যক নির্বাচক বাদ যেতে চলেছেন কি, সেটাই সবচাইতে বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নটা নিয়েই আজকে আমাদের এই আলোচনা, এবং সেই আলোচনায় আসবে বিভিন্ন বিষয়ও যেগুলো ভোটের সঙ্গে সম্পর্কিত। 28শে ফেব্রুয়ারি রাজ্যে যখন প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, তখন বাদ গিয়েছিল 63,66,952 জনের নাম। অর্থাৎ এই যে ভোটাররা, তারা হয় স্থানান্তরিত, অর্থাৎ বাংলা ছেড়ে চলে গিয়েছেন, বা ডিলিটেড, অর্থাৎ যারা মৃত ভোটার তারা বাদ চলে গিয়েছিলেন। হ্যাঁ, খুব স্বাভাবিক। 2001 সালে শেষ আইআর হয়েছিল, অর্থাৎ ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকার সংশোধন। তার 23 বছর পর সংশোধনী যখন হচ্ছে, তখন তাতে একটা বড় সংখ্যক মানুষ, মৃত ভোটার যারা দেশ ছেড়ে চলে গিয়েছেন বা রাজ্য ছেড়ে চলে গিয়েছেন অন্যত্র, তারা যেমন থাকবেন, কিংবা যখন বিএলওরা গিয়েছেন হয়তো তারা অনুপস্থিত ছিলেন, হয়তো সেখানে থাকেনই না, তারা অন্যত্র থাকেন রাজ্যের, সেখানকার ভোটার হয়েছেন, এই সমস্ত মানুষরা বাদ গিয়েছেন। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া ছিল। কিন্তু তাহলে কীরকমটা দাঁড়ালো? ওই সংখ্যাটা আর এই সংখ্যাটা, অর্থাৎ আজকে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটেড যারা, তাদের সংখ্যাটা জুড়লে দাঁড়াচ্ছে কত? 7ই এপ্রিল অর্থাৎ আজ পর্যন্ত সেই সংখ্যাটা মোট 90,83,345, অর্থাৎ প্রায় 91 লক্ষের কাছাকাছি মানুষ যারা ভোটার তালিকায় এতদিন ছিলেন, তারা আর এই মুহূর্তের ভোটার তালিকায় নেই। তারা কি করবেন? তাদের মধ্যে এই সংখ্যাটা যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন, তারা কি করবেন? এই প্রশ্নটা থাকবে আজকে
আমাদের সঙ্গে আজকের প্যানেলে যারা যোগ দিচ্ছেন, অর্থাৎ যাদের সঙ্গে আমরা পেয়েছি আজকে স্টুডিওতে, তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার ডান দিকে রয়েছেন ভাস্কর সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত জানাই আপনাকে। আমার সঙ্গে রয়েছেন আমার বাঁ দিকে জাতীয় কংগ্রেসের মিডিয়া প্যানেলিস্ট জয়ন্ত আইচ রায়, স্বাগত জানাই আপনাকে। জয়ন্ত কুমার আইচ, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মিডিয়া প্যানেলিস্ট অমলেন্দু দত্ত, স্বাগত জানাই আপনাকে। দূরসঞ্চারের মাধ্যমে অমলেন্দুবাবু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি তিনজনের কাছেই প্রথমে যাব আনইন্টারাপ্টেড পর্বে, যে এটা কি পাওনা ছিল? একটু আগেই যেটা বললাম যে স্বাধীনতার ৭৮ বছর পর এরকমটাই কি পাওনা ছিল? প্রশ্ন ভাস্কর সিংহ রায়। দেখুন, এই প্রথম মনে হয় কোনো ভোট হচ্ছে যেখানে ভোটার লিস্ট সম্পূর্ণ হয়নি। যেটাকে সম্পূর্ণ বলা হচ্ছে সেটা অসম্পূর্ণ এই কারণে যে এখনও যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে কারা গেছেন, তাদের কি রায় আসবে, এবং এখনও বলতে পারছেন না যে আমরা যদি কেউ প্রার্থীরা ভোট চাইতে যান যে আপনি ভোটার কি ভোটার নন, সেই প্রশ্নটাও তাদেরকে ফেস করতে হচ্ছে। এবং কেন ভোটার নয়? তাহলে ভোটার লিস্ট তৈরি না করে ভোটে মনে হয় স্বাধীনতার পরে কোনো একটা জায়গাতে মানে ইলেকশন কমিশনার যাচ্ছে। দেখুন, কত নাম বাদ গেল না, কিন্তু বৈধ ভোটার, একজনও বৈধ ভোটারের নাম না থাকা, এবং বলতে পারছে না ইলেকশন কমিশন যাদের নাম বাদ গেছে তারা সকলেই অবৈধ ভোটার, তারা কেউ অবৈধ, তাদের ভোট দেওয়ার অধিকার নেই, এই কথাটা কিন্তু বলা যাচ্ছে না। এই যে নাম বাদ গেছে, আবার সুপ্রিম কোর্ট বলেছিল আপনাদের সকলের ভোট অধিকার সুরক্ষিত থাকবে, আবার বলছে যে ভোটাধিকার রাখবে কিন্তু ভোট দেওয়ার অধিকার থাকবে না, মানে আপনার ভোটাধিকার প্রাপ্ত কিন্তু ভোট দেওয়ার অধিকার নেই। এই ধরনের কনফিউশন এতবার মানে মানুষ শুনেছেন যে আপনি জানেন না যে কারা ভোটার, একদম বলতে পারেন না যে এরাই আমাদের ভোটার, এই সংখ্যার ভোটার, শেষ অবধি কত দাঁড়াবে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ভোট দেওয়ার অধিকার যেমন স্বীকৃত, সংবিধান তো আমার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকারটাও স্বীকৃত। তাহলে আমার ভোট দেওয়ার অধিকারটা যদি মানে স্বীকৃতি পেতে যদি আগামী কালকের মধ্যে না আসে বা পরশুর মধ্যে না আসে, তাহলে আমার নমিনেশন ফাইল করার অধিকারটাও আমি হারাচ্ছি, প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার হারাচ্ছি, ভোট দেওয়ার অধিকার হারালাম, এবং ভোট দেওয়ার অধিকারের সাথে সাথে কি ভোটে দাঁড়ানোর অধিকারও হারালাম। তো এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া? যারা সংবিধানের কথা বলেন, সংবিধানে প্রত্যেক মানুষকে, এবং আমরা দেখলাম এসআইআর এর পদ্ধতিটা এত দ্রুতভাবে করা হয়েছে, সেখানে বহু প্রশ্ন তোলা হয়েছে, সুপ্রিম কোর্টকে বারবার একটা জিনিস বলা হয়েছে, সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছে যে নাগরিকত্বের অধিকার, নাগরিক কি নাগরিক নয় সে প্রশ্ন করার অধিকার ইলেকশন কমিশনের নেই। এখন ইলেকশন কমিশন এমনভাবে কাজ করেছে, যেভাবে নাম কেটেছে, কোথায় কি হয়েছে কেউ জানে না, এবং নামটা কেন কাটা গেছে, আপনার তো নামটা কেন কাটা গেল, আমি বাংলাদেশি বলে নাম কাটা গেল, আমি বিদেশি বলে নাম কাটা গেল, আমার দু জায়গায় নাম আছে বলে নাম কাটা গেছে, তাহলে কারণটা কি আমরা এখনো জানি না। তাহলে আপনার বিচার হলো আপনি আপনার সাজাপ্রাপ্ত হলেন, কিন্তু সাজার কারণ আপনি জানলেন না। এরকম একটা পরিস্থিতিতে আমাদের এখানে নির্বাচন হচ্ছে, কিন্তু একটি বিশেষ দল এতে তাদের উল্লসিত। তারা বলেছিল যে বহু মানুষ নাকি বাংলাদেশি, সেই সংখ্যা তাদেরই নাম নাকি বাদ যাচ্ছে, রোহিঙ্গা ইত্যাদি আরো অনেক কিছু কথা অনেক কিছু শুনেছি। তাদেরকে জিজ্ঞাসা করি যাদের নাম কি বাদ গেল, এই যে 37 লক্ষ বা যতজন নামেদের মানে তারা পেলেন না, তারা কি সব রোহিঙ্গা, তারা কি সব বাংলাদেশি, তারা কি সবাই অবৈধ অনুপ্রবেশকারী? তাহলে এই যে একটা জিনিস নিয়ে এবারে ভারতবর্ষের আপনি ৭৮ বছর পরে এইরকমভাবে একটি সাংবিধানিক সংস্থার এইরকম অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করা, এই অগণতান্ত্রিকভাবে নাম বাদ দেওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু মানুষ বুঝেছে। এবং এটা বলে আমি শেষ করছি, প্রাথমিক পর্যায়ে এখনো চলে যান সেই প্রান্তিক অঞ্চলের মানুষগুলো যারা ওই মানে অনলাইনে করতে না পেরে, অনলাইনে কাজ করা যাচ্ছে না, অফলাইনে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে লাইনে দাঁড়িয়ে আছে, সেখানে জানে না যে তারা সব পেপার জমা দেওয়া সত্ত্বেও, তাদের নাগরিকত্বের সমস্ত কাগজপত্র সব জমা দেওয়ার পরেও তাদের নাম কেটে কেন বাদ গেছে, সেটা উত্তর দেওয়ার জন্য কিন্তু কেউ নেই। কেন তাদের নাম বাদ গেল সেই বিষয়টা তারা বুঝে উঠতে পারছে না। আমি সেই ছবিটা দেখাবো অবশ্যই ভাস্কর বাবু, কিন্তু তার আগে আমি একটু আনইন্টারাপ্টেড পর্বে বক্তব্যগুলো শুনে নিতে চাইছি আমাদের প্যানেলিস্টদের। আমি জয়ন্ত কুমার রায়ের কাছে আসবো। জয়ন্ত বাবু, আজকে সকলকে জানাই শুভ সন্ধ্যা, সহ প্যানেলিস্টদের এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দর্শকবৃন্দ আছেন। আজকে এক অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বাংলার বাঙালিরা। আজকে বাংলার বাঙালিদের অপেক্ষা করতে হচ্ছে
যে তারা বাংলার নাগরিক কিনা। যার জন্ম এই বাংলার মাটিতে, যার বেড়ে ওঠা এই বাংলার মাটিতে, যার শিক্ষা দীক্ষা, যার জীবিকা নির্বাহ এই বাংলার মাটিতে, তাদেরকে আজকে অপেক্ষা করতে হচ্ছে যে তারা বাংলার নাগরিক কিনা। কারণ এই নির্বাচন কমিশন নামক একটি অবার্চিন সাংবিধানিক সংস্থা, যারা নিজেদেরকে কনস্টিটিউশনালি স্ট্যাটিউট বলে দাবি করে, সেরকম একটি সাংবিধানিক সংস্থা যে অবার্চিনতার পরিচয় রেখেছে, এবং তার দরুন আজকে 27,16,000 বাংলার নাগরিক তারা আজকে অনাগরিক হয়ে রয়েছে। তারা এই নির্বাচনে ভোট দিতে আদৌ পারবেন কিনা তারা জানেন না, কারণ তাদেরকে বলা হয়েছে আপনাদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে ভোটার লিস্টে নাম তুলতে হবে। দর্শকবৃন্দ, আপনারা খেয়াল করে দেখবেন যে গত 16ই নভেম্বর যেই প্রক্রিয়াটা চালু করেছিল এই এসআইআর প্রসেস, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে যেটাকে বাংলায় বলা হয় বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকার, তার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। তার কারণ হচ্ছে এর আগে 8 বার নিবিড় সংশোধন হয়েছে ভোটার তালিকা। তাহলে যদি 8 বার নিবিড় সংশোধন হয়ে থাকে, এবং সেই নিবিড় সংশোধন কিন্তু 2 মাসের প্রক্রিয়া নয়, নিবিড় সংশোধন যখন করতে হয় সেটা কিন্তু একটা 2 বছরের প্রক্রিয়া। হঠাৎ করে কি কারণে 22 বছর পর তারা বিশেষ নিবিড় সংশোধনটাকে নিয়ে এলেন নির্বাচন কমিশন, এবং সেটার একটা টাইমলাইন বেঁধে দিলেন যে আগামী 2 মাসের মধ্যে এটাকে সমাপ্ত করতে হবে। তার জন্য প্রচুর বাঙালির জীবনহানি হলো, প্রচুর বিএলও তারা সুইসাইড করলেন, সুইসাইড অ্যাটেম্প্ট করলেন, প্রচুর বাংলার নাগরিক তারা ভয়ে ভীত হয়ে তারা আত্মহত্যার পথ বেছে নিলেন, কেউ হার্ট অ্যাটাক করে, সেরিব্রাল অ্যাটাক করে তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এর দায়িত্ব কি নির্বাচন কমিশন নেবেন? আজকে যেই মায়ের কোল খালি হয়ে গেল, যেই পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলেন, সেই পরিবারে তার ডিপেন্ডেন্ট যারা ছিলেন, যারা তার আয়ের ওপর মানে নির্বাহ করতেন, জীবনযাপন করতেন, তারা আজকে কি অবস্থায় রয়েছেন, এর খবর কি নির্বাচন কমিশন রাখেন? একেবারে এই প্রশ্নগুলো অবশ্যই উঠবে এবং এই প্রশ্নগুলো আসবে, কারণ মানুষের স্বার্থ, একেবারেই সাধারণ প্রান্তিক মানুষের স্বার্থ এর সঙ্গে জড়িত। আমি আসবো অবশ্যই অমলেন্দু বাবুর কাছে। অমলেন্দু দত্ত, 2 মিনিট আনইন্টারাপ্টেড। নমস্কার শান্তনদা এবং সমস্ত দর্শকদের। আজকে এই যে এসআইআর পর্যায়ে দ্বিতীয় পর্বে, বিহারে প্রথম পর্বে হয়েছিল এবং 12টা রাজ্যে দ্বিতীয় পর্বে সম্পন্ন হওয়ার ছিল। এই 12টা রাজ্যের মধ্যে অন্য 11টা রাজ্যেও এসআইআর সম্পূর্ণ হয়েছে, কিন্তু সেই 11টা রাজ্যে এইভাবে পরিস্থিতি পশ্চিমবঙ্গের মতন তৈরি হয়। তার কারণটা কি না, এসআইআর যখন হচ্ছে তখন পশ্চিমবঙ্গ সরকারের বা প্রশাসনিকভাবে যে সাহায্য সহযোগিতার দরকার ছিল, সেই সাহায্য সহযোগিতা সরকার করে। ইচ্ছাকৃতভাবে কিছু কিছু বিএলওদেরকে চাপ দিয়ে হোক বা রাজনৈতিকভাবে প্রভাবিত করে হোক, তাদেরকে দিয়ে ভুল তথ্য অনেক জায়গায় আপলোড করানো হয়েছে। তার ফলশ্রুতি যা হওয়ার, সেই জিনিসটা আজকে সাধারণ মানুষ, কিছু মানুষ হয়তো ভুক্তভোগী হয়েছেন। কিছু মানুষের যে ভোটার লিস্টে নাম থাকা উচিত নয়, সেটা তো সবাই জানি। সেটা আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন, যখন তিনি মুখ্যমন্ত্রী হননি, তখন থেকে তারই এই দাবি ছিল যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে বহিরাগত অনুপ্রবেশকারীদের অনেক ভোটার নাম আছে, যাদেরকে তৎকালীন শাসক দল তথা সিপিএম ব্যবহার করে ভোটে জিততো, ওই জন্য তো ওদেরকে হারানো যাচ্ছে না। এই বক্তব্যটা বর্তমান মুখ্যমন্ত্রীর ছিল, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী 2011-তে তিনি জেতার পরে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে 2002-এ যে লাস্ট আমাদের এখানে রিভিশন হয়েছে, সেই 2002-এর পরে 11-র পরে উনি এই যে অনুপ্রবেশকারীদেরকে ভোট ব্যাংক বানিয়েছেন, তার ফলশ্রুতি কি হয়েছে না, প্রথম যে 58 লক্ষ নাম বাদ গেছে, সেই 58 লক্ষের মধ্যে যারা মৃত বা শিফটেড নাম বাদ গেছে, সেখানে তো তিনি কোনো কোশ্চেন তুলতে পারেননি। তাহলে ওই 58 লক্ষটাও তার ভোট ব্যাংক ছিল। তার জন্য প্রত্যেক বছরে অন্তত একবার করে ভোটার লিস্ট সংশোধন করানোর সুযোগ থাকে। কেন ঘুরে ফিরে পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট, লোকসভা ভোট, বিধানসভা ভোট ধরলে 5 বছরের মধ্যে
অন্তত দেখা যায় প্রায় প্রত্যেক বছরই একবার আধবার ভোট চলে আসে শান্তমদা। তাহলে সেই সময় এই যে তিনি 11 থেকে আজকে 15 বছর ধরে ক্ষমতায় আছেন, এই 15 বছরে যে এতগুলো ভোট হয়েছে, এতগুলো ভোট হওয়া সত্ত্বেও তাদের বিএলওদেরকে দিয়ে বা রাজ্য সরকারি কর্মচারী যারা রিভিশনের জন্য ছিলেন তাদেরকে দিয়ে ইচ্ছাকৃতভাবে তারা ভুল করিয়ে রেখেছিলেন। তারপর ফলশ্রুতি হিসাবে 58 লক্ষ নাম প্রথম যে বাদ গেছে মৃত এবং শিফটেড ভোটার, সেটাতে তো কেউ কোনো কোশ্চেন তুলতে পারেননি। আজকে আপনারা প্রশ্ন তুলছেন এই যে নতুন করে আবার 27 লক্ষ নাম বাদ গেল এডুকেশনের আন্ডারে। এটাকে বুঝতে হবে যে এটা টোটালি আপনাদের সমস্ত কিছু আপত্তি সত্ত্বেও বিচার বিভাগীয় আজকে অবজারভেশনে এই কাজটা হয়েছে। তাহলে কি শাসক দল পশ্চিমবঙ্গের বা বিজেপি বাদে অন্য রাজনৈতিক দলেরা তারা কি বিচার বিভাগীয় অবজারভেশনের উপরেও আস্থা রাখতে পারছে না, বিচারপতিদের উপরেও আস্থা রাখতে পারছে না? উত্তর নেব, অবশ্যই উত্তর নেব। অমলেন্দু বাবু, আপনি যে বিষয়গুলো তুললেন, ইচ্ছাকৃতভাবে ভুল করে রাখা হয়েছে, বিএলওদের দিয়ে রাজ্য সরকার ভুল করিয়েছে, রাজ্য সরকার কোনো সাহায্য করেনি, এবং সেই সঙ্গে সঙ্গে অনুপ্রবেশকারী ইস্যু, যে ইস্যুটা অনেকবার বহুবার আমি শুনেছি। আমি উত্তরগুলো শুনবো, উত্তরগুলো নেব, অবশ্যই প্রশ্নগুলোও নেব, প্রশ্ন এবং উত্তর। কিন্তু তার আগে যে প্রশ্নটা বারংবার উঠেছে, সাধারণ মানুষ আর কতবার লাইনে দাঁড়াবে? দেখুন সেই ছবিটা, আজকের ছবি, একদম টাটকা ছবি। রোদ, গনগনের রোদ, এপ্রিলের এই 7 তারিখে গনগনের রোদে দাঁড়িয়ে সাধারণ মানুষ, আপনি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ সেখানে যাচ্ছেন, আবার সেই নথিপত্র নিয়ে ট্রাইব্যুনালের কাছে তাদেরকে যেতে হচ্ছে, এবং তারা বলছেন তারা যথেষ্ট নাজেহাল, কারণ তারা এই নথিপত্রগুলো আগেও দাখিল করেছিলেন, তাদেরকে ডাকা হয়েছিল, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, হিয়ারিংয়ে গিয়েও দাখিল করেছিলেন, তারপরেও আন্ডার অ্যাডজুডিকেশন, এবং তারপর তাদের নাম বাদ চলে গিয়েছে এইবারের ভোটার তালিকা থেকে। এই 27,16,393 জনের মধ্যে তারাও এক একজন ভোটার। কি বলছেন তারা, শোনাবো। লাডলি বিবি ছিল, ওটা সাইদা বিবি 2003-এ করেছি, ওই জন্য বলছে ও নামটা চেঞ্জ করার জন্য এখন ফের এখানে বাদ দিয়ে দিয়েছে, একদম আউট কেটে দিয়েছে নাম, আর নতুন করে ফের যেতে হবে, এখানে করতে হবে, নতুন জমা দিয়ে, তাহলে যদি ওঠে উঠবে, না ওঠে আর কিছু ভোট হবে। খুব সাংঘাতিক একটা কথা, যদি উঠে উঠবে, না হলে আর ভোট হবে না, অর্থাৎ তারা ভোট দিতে পারবেন না, এই ভবিতব্যটাকে তারা মেনে নিচ্ছেন। মানে কিরকম, মানে সাংঘাতিক একটা বিষয় গণতন্ত্রের ক্ষেত্রে। বিষয় এবং অমলেন্দুদার এত অজ্ঞতা আছে এই ব্যাপারটা নিয়ে আমি জানতাম না। দেখুন, এই যে বিষয়টা করা হয়েছে, এটা কিন্তু একটা সফটওয়্যারের মাধ্যমে করেছে। ওই জুডিশিয়াল বডি তারা বসে প্রত্যেককে জিনিসপত্রগুলো পরীক্ষা করে দেখেছেন, বিষয়টা তা নয়। তারা করেছেন কিভাবে হয়েছে এটা। আজকে আপনার 2002-তে নাম থাকলে তার নাম থাকবে, ইত্যাদি ইত্যাদি যা কিছু বলা হয়েছিল, যারা সফটওয়্যারটা বোঝেন, সেখানে নামের স্পেলিং মিস্টেক, তার কুমার লাগানো হয়েছে, বন্দ্যোপাধ্যায় কেন, ছেলে ব্যানার্জি কেন, চট্টোপাধ্যায় চ্যাটার্জি কেন, ইত্যাদিগুলো বিষয় নিয়ে এবারে জুডিশিয়াল অফিসাররা কিন্তু প্রত্যেকটা স্ক্রুটিনি করেননি। এটাকে আমরা বিচার বিবরণে যে পদ্ধতিগত ত্রুটি, এটা কিন্তু বোঝার জন্য নিশ্চয়ই বিরাট রকেট সায়েন্স বুঝতে হয় না। প্রশ্ন হলো, আমি জমা দিলাম, আমার তথ্যটা যদি যে কারণে ভুল বা ভুয়ো বা যা কিছু, তার তো কারণ লেখা থাকবে। সেই জন্যই কারুর নাম যখন বাদ গেছে, তার কোনো রিমার্কসে কোনো ইনফরমেশন পাচ্ছি না যে আমি একজন অন্য জায়গায় নাম আছে বলে আমার নামটা বাদ গেছে, আমি বহিরাগত বা কজটা নেই। সুতরাং উনি যে বলছেন না যে বিচার ব্যবস্থা, ওই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এখানে কিন্তু বিচারকরা পরীক্ষা করেননি এই নথিগুলো। তারা কি করেছেন, তারা বলেছেন যে, এবং এখনো অবধি আপনি কি জানেন সেটা, নিশ্চয়ই জানেন না, না জানাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে ভাস্করবাবু, আমি আরেকটা জিনিস বুঝতে পারছি না, সেটাও একটু পরিষ্কার করতে হবে। ট্রাইব্যুনাল উনি মানে নিশ্চয়ই জানেন, এবার ট্রাইব্যুনালে কারা পরীক্ষা করবে, এবার এই ট্রাইব্যুনালে যারা, উনি নিশ্চয়ই আইনজীবী, আমিও আইনজীবী, আমরাও জানি ট্রাইব্যুনালের অ্যাপিলটা কি ছিল। ট্রাইব্যুনালে আপনি গিয়ে কি অ্যাপিল করেছেন, কটা লোক ট্রাইব্যুনালে যাওয়ার জায়গায় গেছে, ট্রাইব্যুনাল গঠিত হয়েছে কি, বিচার ব্যবস্থার মাধ্যমে আইনের পথে চলবে, এই ধরনের কথাগুলো কিছু কিছু সেখানে বলি, কারণ কিছু বলার নেই। আমার বক্তব্য হচ্ছে যে আমার নামটা যখন নেই, আমার নামটা যাতে দ্রুত সংশোধন করে রাখা হয়, তার জন্য 3-4 প্রার্থীকে সুপ্রিম কোর্টের দরজায় খট করতে হয়েছিল। একজন প্রান্তিক মানুষ
তার কি সুপ্রিম কোর্টে গিয়ে আবার যে আমার নামটা হুজুর দেখুন, এবং তাকে আবার নির্দেশ দিতে হবে যে 4 জনে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে তাদের নামটাকে তুলে দেওয়া হয়েছে। এটা খুব চিন্তার এরকম একটা মানে ভারতবর্ষের স্বাধীনতা উত্তরকালে এরকম মানে এইরকম একটা ব্যর্থতা, যে লোকটি দাঁড়িয়ে আছে আপনি যাকে দেখালেন, যিনি বললেন যে কেন তার এই প্রশ্ন আমার ভোট দেওয়ার অধিকার কেন স্বীকৃত হলো না, বাদ গেল, সেটা জানার অধিকার কিন্তু আছে, সেটা জানার অধিকার। আমি অমলেন্দু বাবুর কাছে যাব, সেটা হচ্ছে এটা তো খুব সাংঘাতিক, মানে একজন সাধারণ মানুষ তিনি বলছেন যে এবার দেখবো যদি নামটা ওঠে, না হলে আর ভোটটা দেওয়া হবে না। সাংঘাতিক বিষয়। এই রকম একটা জায়গায় তো মানুষ দাঁড়িয়ে রয়েছেন, মানুষটিকে দেখে আপনি যদি তাকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেন তাহলে তো কিছু করার নেই। কিন্তু এরকম বহু মানুষ রয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছেন যারা এ দেশের এ রাজ্যের বহু পুরুষ ধরে হয়তো 100, 150, 200 বছর ধরে স্থায়ী বাসিন্দা, তাদেরও নাম বাদ গিয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, এবার 27 লক্ষের তালিকায় তারাও পড়েছেন। তাদের ক্ষেত্রে কি বলবেন? কেন নাম বাতিল কেউ জানে না। অমলেন্দু বাবু শুনতে পাচ্ছেন? আন্ডার এডুকেশন, হ্যাঁ শুনতে পাচ্ছি। আজকে যেগুলো এই আন্ডার এডুকেশন ছিল তাদেরই তো ডকুমেন্ট গুলোকে আজকে আবার হিয়ারিং করিয়ে চেকিং করা হয়েছে। তাহলে রিপিটেডলি যদি ডকুমেন্ট গুলো চেকিং করানোর পরেও আবার 27 লক্ষের নাম বাদ আন্ডার গেছে। অ্যাডজুডিকেশন যারা ছিলেন, আমার মনে হয় এখানে তথ্য একটুখানি ফাঁক থেকে যাচ্ছে অমলেন্দু বাবু, যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন তাদেরগুলো বিচার বিভাগের 700 জনেরও বেশি বিচারক, তারা বিভিন্ন রাজ্য থেকেও এসেছেন, তারা স্ক্রুটিনি করেছেন, দেখেছেন, নথি যাচাই করেছেন, তাদেরকে ডেকে তাদেরকে ডাকা হয়নি, এটা হয়নি। কিন্তু 27 লক্ষ লোককে কি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বাংলা থেকে? এটা বলুন আগে। তাদের সাবমিটের নথিটা, তারা হিয়ারিং পর্বে যে নথিগুলো সাবমিট করেছিলেন সেগুলোকে যাচাই করেছেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করলাম শান্তনু, আপনার অনুমতি নিয়ে একটা কথা জিজ্ঞেস করছি, তার মানে যারা বাদ গেলেন, তারা নাগরিক নয়, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে, এটা আপনি বলুন। আমি জানি না ডিটেনশন ক্যাম্পের বিষয়টা তো অনেক পরে আসবে। হ্যাঁ অমলেন্দু বাবু শেষ করুন। কেন বাদ গেলেন? অমলেন্দু বাবু শেষ করুন। ভোটার হওয়ার যোগ্যতা নেই, নাগরিক বাদ কে দিয়েছে? বাদ কি বিজেপি দিয়েছে নাকি? আরে কি মুশকিল, আপনি তাহলে এই বিষয়টাকে নিন্দা করুন। ঠাকুর ঘরে কে কলা তো আমি খাইনি, ব্যাপারটা এরকম হয়ে গেল। অমলেন্দু বাবু আপনার কথা শুনে এটা মনে হচ্ছে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আমরা এখানে আলোচনা করছি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে, নির্বাচন কমিশনের একটি অবার্চিন ভূমিকা নিয়ে আমরা এখানে আলোচনা করছি। আপনি বলছেন বিজেপি তো তাদের নাম বাদ দেয়নি, তা আপনি কেন বিজেপিকে হঠাৎ টেনে নিয়ে চলে এলেন? আমরা তো এখানে বসে বিজেপির কথা বলছি না, আমরা নির্বাচন কমিশনের কথা বলছি। আপনি যদি সত্যিকারের বাংলার একজন বাঙালি নাগরিক হন এবং আপনি যদি মনে করেন যে প্রত্যেক ভোটদাতার যারা আজকে বাংলার নাগরিক তাদের ভোটদানের অধিকার আছে, তাহলে আপনিও নির্বাচন কমিশনের এই অবার্চিন ভূমিকার আপনিও নিন্দা করবেন। আশা রাখবো আপনার কাছে, আপনি একজন বাংলার ভোটদাতা হিসেবে এই বাংলার 27 লক্ষ ভোটদাতা যাদের আজকে বিরত করা হলো, যাদের আজকে ভোটদান থেকে বিরত করা হলো, তাদের সাথে সাথ মিলিয়ে আপনি তাদের পাশে থেকে আপনিও কড়া ভাষায় নির্বাচন কমিশনের এই পদক্ষেপের নিন্দা করবেন। কিন্তু আপনি নিন্দা করছেন না, আপনি জাস্টিফাই করার চেষ্টা করছেন। 27 লক্ষ লোকের নাম বাদ গেছে, তাহলে তো তারা নাগরিক নয়, সেই জন্যই বাদ গেছে। আপনি জাস্টিফাই করার চেষ্টা করছেন যে তারা নাগরিক মানে নয়। অ্যাকচুয়ালি কি তাই অমলেন্দু বাবু তাই কি বলতে চাইছেন যে এই 27,16,393 জন আসলে নাগরিক নন? আমি অমলেন্দু বাবুর উত্তরটা শুনে বিরতিতে যাব। হ্যাঁ বলুন। ভারতের সংবিধান, ভারতের বিচার ব্যবস্থাকে প্রত্যেক নাগরিককে শ্রদ্ধাশীল থাকতে হবে, সেটাই আমাদের বারবার বলার। আজকে যাদের 27 লক্ষের নাম বাদ গেছে তাদের নিঃসন্দেহে আজকে বিচার বিভাগীয় যে অবজারভেশন হয়েছে তারপরেও যদি বাদ যায়, সেটাকে যারা আমরা সাধারণ মানুষ হয়ে কোশ্চেন তুলছি, তার মানে আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা যারা নেই। বাদ গেছে তারা নাগরিক কি নাগরিক নয় আপনি বলুন। যারা বাদ গেছে তারা নাগরিক, হ্যাঁ কি না? যাদের নাগরিক আপনি বলে দেবেন নাকি? না, ভারতের সংবিধান বলবে, সিস্টেম বলবে। আপনাকে জিজ্ঞেস করছি, যাদের নাম বাদ গেছে তারা নিশ্চয়ই নাগরিক নন। আপনি আপনার কথা অনুযায়ী বলবেন কে নাগরিক, তাদেরকে তো ডিটেনশন ক্যাম্পে রাখা উচিত। সব ভুল কাগজ তৈরি করে ভারতের সংবিধান বলছে, ভারতের সংবিধান বলছে যারা ভারতে জন্মগ্রহণ করেছে ভারতের মাটিতে তারা জন্মসূত্রে ভারতীয়, তারা ভারতের নাগরিক। তাহলে এরকম এখানে 27 লক্ষ 16,000 যারা বাদ গেছেন, সেরকম ভোটারের মধ্যে এরকম অনেক ভোটার রয়েছেন যারা 2000 সালের পর এখানে জন্মগ্রহণ করেছেন এই ভারতের মাটিতে, তারা জন্মসূত্রে ভারতীয়, তাদের নাম বাদ গেছে। কি কারণে তাদের নাম বাদ গেল, এর কোনো সদুত্তর কি আপনাদের কাছে আছে? না সেই সদুত্তরটাই আমরা একটু খুঁজতে বসেছি। আজকে বিভিন্ন দলের মানুষরা রয়েছেন, সাধারণ মানুষ, তারাও
এবং সেই মানুষগুলিও কিন্তু সেই প্রশ্নই তুলছেন যে আদৌ এই 27,16,393 জন তারা সকলেই কি এই রাষ্ট্রের কেউ নন? সেই প্রশ্নটা আমি তার উত্তর খুঁজবো অবশ্যই একটা ছোট্ট বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বঙ্গযুদ্ধ 2026-এ সাফ কথার এই অনুষ্ঠানে, এই আলোচনায়, এই বিতর্কে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আরও একবার আলাপ করিয়ে দেবো আপনাদের, যারা একটু পরে টেলিভিশনের অন করেছেন টেলিভিশন। আমাদের সঙ্গে দূরসঞ্চারের মাধ্যমে রয়েছেন অমলেন্দু দত্ত, আরও একবার স্বাগত আপনাকে, ভারতীয় জনতা পার্টির মিডিয়া প্যানেলিস্ট। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিংহ রায়, আরও একবার স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় কংগ্রেসের মিডিয়া প্যানেলিস্ট জয়ন্ত কুমার রাইচ, স্বাগত জানাই আপনাকে। এবং এই জায়গাতে দাঁড়িয়ে মানুষজন এখনো পর্যন্ত কিন্তু সংশয়ে যে তারা আদৌ এবারে ভোট দিতে পারবেন কিনা। কারণ কেন? তার কারণ এই যে 27,16,393 জনের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে বাদ গেল, 32 লক্ষের কিছু বেশি মানুষ তারা রয়ে গেলেন তালিকায়, তাদের নামগুলো জুড়ে গেল তালিকায়। কিন্তু এই 27,16,393 জন তারা কতজন ট্রাইব্যুনালে পৌঁছতে পারবেন, ট্রাইব্যুনাল থেকে কতজন সুবিচার পেয়ে ফের তাদের নাম ভোটার তালিকায় জুড়বে, সেই বিষয়টা এখনো পর্যন্ত ঝুলে রয়েছে। আর কয়েকদিন বাদেই ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ এর মধ্যেই যদি তিনি সুবিচার পেলেন তো তার ভোট দেওয়া হবে, নয়তো হবে না। আমরা একটু গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করেছি যে ঠিক কি অবস্থা এই মুহূর্তে, কি পরিস্থিতিতে দাঁড়ালো মানুষ, ঠিক কি অবস্থায় তাদের সংশয়টা, ঠিক কি পরিস্থিতিতে, একবার দেখে নেব। লাডলি বিবি ছিল, ওটা সাইদা বিবি 2003-এ করেছি, ওই জন্য বলছে ও নামটা চেঞ্জ করার জন্য এখন ফের এখানে বাদ দিয়ে দিয়েছে, একদম আউট কেটে দিয়েছে নাম। আর নতুন করে ফের যেতে হবে, এখানে করতে হবে, নতুন জমা দিয়ে, তাহলে যদি ওঠে উঠবে, না ওঠে আর কিছু ভোট হবে। চরম দুশ্চিন্তায় বাদ যাওয়া ভোটাররা। আর এই মুহূর্তে একটুখানি কয়েকটা পরিসংখ্যান একটুখানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বলে দেওয়ার চেষ্টা করবো আমাদের দর্শকদেরও। মুর্শিদাবাদ জেলায় কিন্তু এই বিবেচনাধীন যে তালিকা ছিল, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন যারা ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। 4,55,137 জনের নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলা থেকে, শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা থেকে। এবং 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে বাদ গিয়েছিল 2,93,822 জনের নাম। অর্থাৎ দুটো মিলিয়ে কত হলো ওই জেলা থেকে, অর্থাৎ মুর্শিদাবাদ জেলা থেকেই বাদ পড়লো মোট 7,48,959, মানে প্রায় 7.5 লাখের কাছাকাছি। আর দুটো তালিকা মিলিয়ে, আমি দুটো পরিসংখ্যান জাস্ট দিচ্ছি, একটা মুর্শিদাবাদ আর একটা দিচ্ছি উত্তর 24 পরগনার পরিসংখ্যান। সেখানে দুটো তালিকা মিলিয়ে সবচাইতে বেশি ভোটারদের নাম বাদ পড়েছে। সেখানে বিবেচনাধীন ভোটারদের মধ্যে বাদ পড়েছেন 3,25,666 জন। আর 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা যদি ধরা হয় তাহলে মোট ভোটার যে যারা বাদ পড়লেন তাদের সংখ্যাটা হচ্ছে 12,60,096 জন। এটা আমি একটু আমার প্যানেলিস্টদের কাছে আসবো, সেটা হচ্ছে যে একটা জেলার যে ডেমোগ্রাফি, সেই ডেমোগ্রাফির বদল হয়ে যেতে পারে, তার মানে যেটা মানুষের দেখুন খুব সাংঘাতিক বদল। আমরা এখানে দেখেছি যে নাম বাদ পড়ার ক্ষেত্রে একটি বিশেষ ধর্মের মানুষদের বেশি দেখা যাচ্ছে। তো মানে এটা দেখা যাচ্ছে শুধুমাত্র বিশেষ ধর্ম নয় ভাস্কর বাবু, এক্ষেত্রে যেটা টার্গেটেড দেখতে পাওয়া যাচ্ছে আদিবাসীরা, যারা প্রান্তিক মানুষ, অত্যন্ত গরিব মানুষ, যারা একবেলা খেয়ে হয়তো কিংবা না খেয়ে দিন কাটান, সংখ্যালঘুরা, এবং সেই সঙ্গে সঙ্গে মতুয়াদেরও তো টার্গেট করা হয়েছে, মানে তারাও বাদ গিয়েছে নাকি, টার্গেট করবো না, বাদ গিয়েছে। মতুয়াদের যে কারণে বাদ দেওয়া হয়েছে, তারা নাগরিক কি নাগরিক নয় এরকম একটা কনফিউশন করেছিল। আমরা জানতাম তারা নাগরিক,
তাদের মধ্যে আবার কেউ কেউ কোনো কোনো জায়গা থেকে কি সার্টিফিকেট জমা টমা করেছিলেন, এটা নিয়ে একটা কনফিউশন আছে। এটা ঠিকই বলেছেন, কিন্তু সংখ্যালঘুদের আপনি যদি দেখেন, সংখ্যালঘুদের নাম সব থেকে বেশি বাদ দেওয়া হয়েছে এখনও অবধি যেটা জানা যাচ্ছে। দেখুন, এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে যাদের নাম বাদ গেছে তারা বাংলাদেশি, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, তারা মানে ভোটার লিস্টে থাকার তাদের যোগ্যতা নেই, তারা নাগরিক নয়, ইত্যাদি ইত্যাদি, এবং সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি যে এই ন্যারেটিভের প্রতিফলন। আমি বলছি কিন্তু ভাস্করবাবু, তারা যদি থাকা না থাকার সমান হয়, অর্থাৎ তাদের ভোট পেলাম না পেলাম তাতে কিচ্ছু যায় আসে না, আমার যারা ভোটার তারা ঠিক রইলেন, তারাই আমাকে ভোট দিয়ে জেতাবেন, এটা যে কোনো রাজনৈতিক দল ভাবতেই পারে। রাজনৈতিক দলের কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মানুষগুলোই তো 2024 পর্যন্ত ভোট দিয়েছেন। আমি তো দেখুন, ভোট দিয়েছেন, নূতন যে ভোটার লিস্টে সেই পুরনো ভোট দেওয়ার বিষয়টা, সেটাকে যদি কনসিডার করা হতো তাহলে এই পরিমাণ নাম বাদ যেত না। ডেড ভোটার বা শিফটেড ভোটারের বাদ দিয়ে যে ভোটারগুলো আছে, তাহলে কাদের নামটা বাদ যাওয়ার কথা? যারা নাগরিক নয় বলে বলা হচ্ছে, যদিও নাগরিকত্বের প্রশ্ন তোলা যাবে না বলে সুপ্রিম কোর্ট বলেছে। আমি বলি, প্রশ্নটা হচ্ছে যে এই যে নামগুলো বাদ গেল, তাদের মধ্যে বোনাফাইড যে ভোটার, সে যদি মামলা করে, আমি জানি না যে শেষ অবধি কী হবে, ভোট পিছিয়ে যাবে কি সুপ্রিম কোর্টের 13 তারিখে আগামী দিনে ইয়েতে, যে আমি একজন বোনাফাইড ভোটার, হ্যাঁ আমি বোনাফাইড ভোটার, আমি একজন ব্যক্তিও, আমি যদি ভোট দেওয়ার অধিকারটা যদি এই প্রসেসের কারণে আমি যদি না ভোট দিতে পারি, যেটা ভোট ডিক্লেয়ার করেছে 23 তারিখে 29 তারিখে, যদি আমি ভোট দিতে না পারি, তাহলে সেটা তো একটা মানে আমার তো এটা মানে আমি এটাতে আর্টিকেল 32 এবং এখানে আমার আর্টিকেল 226 হাইকোর্টে আমি তো মামলা করতে পারি যে আমার অধিকার কেড়ে নেওয়া হলো। এই প্রশ্নটা করতে পারে সাধারণ মানুষ। আর্টিকেল 21 আছে, সবকিছু, মানে আমার অধিকার আমি জয়ন্ত বাবুর কাছে প্রতিষ্ঠিত হচ্ছে না, আমার একটা অধিকারকে কেড়ে নিয়েছে রাষ্ট্র, আমার অধিকার কেড়ে নিয়েছে, এবং সেই অধিকারটা কেন কেড়েছে তার কোনো জবাব দিতে সাধারণ মানুষ কি এই প্রশ্নটা করতে পারে না জয়ন্ত বাবু? নিশ্চয়ই করতে পারে। আমি এই জায়গায় আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব দুটো বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে, একটু খেয়াল করে দেখবেন যে 2002 সালে যখন লাস্ট আইআর হয়েছিল, নিবিড় সংশোধন হয়েছিল, এসআইআর কিন্তু কোনোদিনই হয়নি আমাদের ভারতবর্ষে, আইআর হয়েছিল, নিবিড় সংশোধন হয়েছিল, সেটা কিন্তু একটা 2 বছরের প্রসেস ছিল। এবং সেই 2002 সালে খেয়াল করে দেখবেন তখন কিন্তু বাম জামানা, তখন কিন্তু পশ্চিমবাংলায় 2001-এর বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পর নভেম্বর মাসে, আমার মনে আছে পর্যন্ত নভেম্বর মাসের 6 তারিখে ঘোষণা করা হয়েছিল যে আইআর করা হবে। এবং এই বাম জামানায় যে আইআর হয়েছিল তখন কিন্তু আমাদের মনে আছে, কারণ তখন আমি যথেষ্ট বড়, আমি তখন কলেজে পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমাদের বাড়িতে কিন্তু কেউ আসেনি আমার ভোটার কার্ড যাচাই করার জন্য ইলেকশন কমিশন থেকে, কিন্তু ভোটার লিস্টের নামটা ছিল। তার কারণটা হচ্ছে যে এই নিবিড় সংশোধন যেটা করা হয়েছিল সেটা কিন্তু পুরনো ভোটার লিস্ট দেখে তারা করেছিলেন। আর যেটা হয়েছিল এই বাম জামানায়, সিপিআইএম এর জামানায়, লোকাল কমিটি থেকে বেছে বেছে কংগ্রেস পরিবারের ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছিল। দায়িত্ব নিয়ে বলছি, ফর্ম 7 একদম ফর্ম 7 ইস্যু মানে লিখে কংগ্রেস পরিবারের ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছিল। তারা যখন পরবর্তীকালে 2004 সালের লোকসভার ভোটের সময় যখন আরেকবার যখন রিভিশন হচ্ছিল ইলেকটোরাল রোল, সেই সময় যখন তারা দেখলেন যে সেই ইলেকটোরাল রোলে তাদের নাম নেই সেই কংগ্রেস পরিবারের লোকেরা, তারা যখন গিয়ে তখন আবার ভোটার লিস্টের নাম তুললেন এবং 2004 সালে তারা ভোট দিলেন, 2006 সালের বিধানসভায় তারা ভোট দিলেন এবং তারপর ভোট দিতে থাকলেন। কিন্তু ওই 2002 সালের লিস্ট থেকে যে তাদের নামটা সাময়িকভাবে কাটা গেছিল, তার ফায়দাটা এখন নির্বাচন কমিশন নিচ্ছে এই মুহূর্তে। কারণ এই 2002 সালে যত পরিবারের নাম সেই সময় লিস্ট থেকে বাদ দিয়েছিল এই বাম জামানায়, এবং তারা প্রত্যেকে সব কংগ্রেস পরিবারের থেকে বেশিরভাগ ছিলেন, তাদের কিন্তু এখনো তাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে। তাদেরকে যেহেতু 2002 এর নাম, তাদের জন্য 2002 এর নাম ছিল, তাদেরকে এখানে তাদেরকে নাম তুলতে দিচ্ছে না। আমি বলছি যে আপনি 6 নম্বর ফর্ম দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে নাম উঠে গেল, এরকম যেমন নয়। 7 নম্বর ফর্ম জমা দিলেন, সঙ্গে সঙ্গে নাম কেটে গেল, সেটাও নয়।
তাহলে বলতে পারেন যে ইলেকশন কমিশনের নাম কেটে দেওয়ার জন্য যে ফর্মগুলো জমা দেওয়া আছে সেগুলো ভেরিফিকেশন ঠিক মতন করে করেনি আগে এটাই করেনি। তাই না? আর এটা আর সেকেন্ড যে বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করব, শান্তনদা আপনার পদবী তো চক্রবর্তী, তো ধরুন আপনি চক্রবর্তীটা লেখেন CHAKRABARTY চক্রবর্তী, আপনার বাবা হয়তো পদবীর বানানটা লিখতেন মানে কেউ একটা- CHAKROBORTY চক্রবর্তী। সেটা আসবে না। এই যে আপনার বাবার সঙ্গে আপনার পদবীর যে দুটো লেটারের খালি ডিফারেন্স, সেই জন্য আপনার নামটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দেওয়া হয়। চলে যাওয়ার মতন হয়েছিল, এবং- আমি এবং সেরকমটাই ভেবেছিলাম, এখানে সেরকমটা বহু চলে যেতে পারে। এটা আমি একটা লক্ষ ব্যক্তিগত লোকের- ব্যক্তিগত অভিজ্ঞতাই বলি। বহু লক্ষ লক্ষ লোকের এইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম একদম। ফেলে দিয়ে তাদের হয়রানি করা একদম হয়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি নির্বাচন সেটা- কমিশন তাদের হয়রানি আমি করেছে। আসছি জয়ন্তবাবু, সেই ব্যক্তিগত অভিজ্ঞতাটা হচ্ছে ঠিক একই কাণ্ড হয়েছিল। কারণ আমার বাবা লেখেন CHAKRABARTY, অফিসিয়ালি তিনি একজন সরকারি আধিকারিক ছিলেন এবং তিনি ওই বানানটাই লেখেন, আর আমি লিখি CHAKRABORTY। ঠিক। সুতরাং সেক্ষেত্রে একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি আমিও লিখি, আমার সহোদর ভ্রাতা তিনিও লেখেন, কিন্তু বিষয়টা হচ্ছে সেটা নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ধরেনি যে সেটা একটা বিশাল ভাগ্যের বিষয়। কিন্তু প্রাথমিকভাবে যখন দেখা গিয়েছিল তখন আমার নিজের নামটি ডেটা নট ফাউন্ড হয়ে গিয়েছিল, তারপরে সেটা অনেক কাঠখড় পুড়িয়ে তারপর আবার খুঁজে পাওয়া গিয়েছে আমার নামটি। এইরকম ঘটনা data কিন্তু not ঘরে found ঘরে। এর কারণটা হচ্ছে এরকম নির্বাচন ঘটনা ঘরে কমিশন। ঘরে। না, কিন্তু data এই not প্রশ্নটা found এর- আমি এই না, প্রশ্নটা না, নিয়ে এক একবার মিনিট মিলছি। ডেটা নট ফাউন্ডের কারণটা হচ্ছে নির্বাচন কমিশনের আবার ওই দূরদর্শিতার অভাব। নির্বাচন কমিশন এত টেক স্যাভি নিজেদের প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছিলেন যে তারা এআই সফটওয়্যারের মাধ্যমে এই নামগুলোকে তারা পুল হ্যাঁ, তৈরি করেছিলেন, পুল আপ করতে চেষ্টা হ্যাঁ, করেছিলেন। ওই এই artificial এআই intelligence-ই সফটওয়্যারে গোলমাল গিয়ে হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু মানুষের বিকল্প হতে পারে না, ততটাও ইন্টেলিজেন্ট নয় আর কি। ততটা আমি ইন্টেলিজেন্ট অমলেন্দু বাবুর মেশিন কাছে যেমন মানুষের বিকল্প হতে পারে না, মানুষ মেশিনের বিকল্প হতে পারে না, এমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিনের বিকল্প হতে পারে না, মানুষের বিকল্প হতে পারে না। অমলেন্দু দত্তের কাছে যাব যে এই প্রশ্নটা কি সাধারণ ভোটাররা করতে পারেন না? সাধারণ ভোটাররা, আমি বলছি না, আপনি বলছেন না, ভাস্কর বাবু বলছেন না, জয়ন্ত বাবু বলছেন না, কেউ বলছেন না, কিন্তু সাধারণ মানুষ, একেবারে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া একটা মানুষ এতদিন ধরে ভোট দিতেন, হয়তো তিনি XYZ যে কোনো একটা পার্টিকে ভোট দিতেন, তিনি কি এই প্রশ্নটা করতে পারেন না যে এবারে আমার ভোটটা দেওয়া হলো না কেন? অমলেন্দু দত্ত। না না, ভোট যদি ভোটার লিস্টে তার নাম থাকার কথা নয়, অথচ জোর করে উনি লাস্ট 12 বছর বা 15 বছর ধরে ভোট দিচ্ছেন। থাকার কথা হ্যাঁ। ছিল, থাকার কথা নয় কেন বলছেন? বিএলওরা দেখুন, বিএলওরা লাস্ট 15 বছরে কি নতুন কারোর ভোটার লিস্টে নাম তাহলে তোলেনি? নতুন কাউকে কি আজকে আপনারা উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এইসব যে আপনারা দেখুন, পুরুলিয়া, বাঁকুড়া, পরিসংখ্যান পশ্চিম তথ্য, মেদিনীপুর, ইলেকশন ঝাড়গ্রাম, কমিশন যে তথ্য দিয়েছে সেই পশ্চিম তথ্য বলছি, মেদিনীপুর, আমার ঝাড়গ্রাম, মন গড়া আমি নয়। বলছি গত সন্তানদা, 15 বছর ধরে বিএলওরা কি পশ্চিম অ্যাপয়েন্টেড মেদিনীপুর, ছিল? ঝাড়গ্রাম, পুরুলিয়া, নির্বাচন কমিশনের দ্বারা গত 15 বছর ধরে কি বিএলওরা অ্যাপয়েন্টেড ছিল? আমাদের নিয়মে আমরা জানি 18 বছর বয়স হলে পরে আমি ভোটাধিকার প্রাপ্ত, আমি প্রাপ্ত বয়স্ক নাগরিক ভারতবর্ষে, তখন আমি নিজে থেকেই অনলাইনে আমি ফর্ম 6 ফিল আপ করব। আর প্রতি বছর নভেম্বর মাসে নির্বাচন কমিশনের থেকে 1 মাস ব্যাপী একটি আপনার ভোটার লিস্টের নাম তোলার একটি ড্রাইভ নেওয়া হয়। সেই ড্রাইভের মাধ্যমে আমরা আমাদের সেই বুথে গিয়ে আমার বাবার নাম যদি সেই ভোটার লিস্টে থাকে, আমার মায়ের নাম যদি ভোটার লিস্টে থাকে এবং আমি যদি 18 বছর বয়স আমার হয়ে গিয়ে থাকে, আমি অটোমেটিক্যালি আমি ফর্ম 6টা ফিল আপ করে সেখানে যিনি অ্যাসাইন্ড অফিসার থাকবেন তার হাতে দিয়ে আসবো। না, কিন্তু সেটা অমলেন্দু, বছরে একবার, আমার পরিষ্কার হওয়া নভেম্বর প্রয়োজন। মাসে। 1 মিনিট, ভাস্কর বাবু, জয়ন্ত বাবু, 1 মিনিট, একটা আমার ছোট্ট একটু কথা পরিষ্কার বলতে হওয়া চাই। প্রয়োজন, আমি আসবো আপনার কাছে, আমার একটু পরিষ্কার হওয়া প্রয়োজন। অমলেন্দু বাবু, তার মানে আপনি বলছেন যে এই 27,16,393 জন তাদের কোনো যোগ্যতাই ছিল না তাদের ভোটার লিস্টে থাকবার, সেটাই কি বলতে চাইছেন? না না, তাদের যোগ্যতা ছিল কি ছিল না তাদের কাগজ তাহলে বলবে। ট্রাইব্যুনালটা কাগজ- করার কি কারণ কাগজের ছিল? মধ্যে যোগ্যতা ছিল না, না। তাহলে ট্রাইব্যুনালটা করার কি কারণ ছিল? কমিশন তার মানে চাইলো ট্রাইব্যুনালটা করে তাদেরকে তাদের ভোটার অধিকার ফিরিয়ে দিতে। নাম থাকলো কি করে? আজকে এই যে 60 লক্ষের মধ্যে 27 লক্ষ বাদে আর যে 33 লক্ষের নাম তাহলে কি করে থাকলো? সেটা আপনারা বুঝুন। অবান্তর কথা তাহলে বলছি। দেখুন, একটা উনাদের কথা বলি, আজকে যদি কোনো একজন বাবাকে দেখিয়ে 100 জন ছেলে আচ্ছা, আমি যদি অনাথ শিশু একজন, শুনুন, আপনারা এগুলো কিছু জানেন না জানি না, আমার যদি বসবাস করি ফুটপাতে, আমার যদি বাবা এবং মায়ের নাম না থাকে, কোনো নথি না থাকে, কিন্তু যদি আমার বয়স 18 বছরের বেশি হয়, আমার অধিকার আছে ভোটার লিস্টে নাম থাকা।
কোন নির্দিষ্ট কাগজ থাকলেই ভোটার লিস্টের নাম থাকবে এরকম নয়। এই দেশে জন্মানো যে কোনো 18 বছর যে কোনো নাগরিক সে রাস্তায় তার বসবাস করলে তার নাগরিক আছে। দুই, এটা জানুন, জেনে রাখুন, আপনি জানেন যে সংবিধান অনেক কথা বলছে। নন্দলাল বসুর প্রপুত্র এবং তার পুত্রবধূ মানে সুপ্রবুদ্ধ সেন এবং শ্রীমতী দীপা সেন, উইং কমান্ডার এমডি শামীম আখতার, এদের মতো মানুষের নাম ডিলিট করে দিয়েছে। আপনাদের লজ্জা হওয়া উচিত ইলেকশন কমিশনের পক্ষে আপনারা যেভাবে সওয়াল করছেন। এই যে ব্যাপারটা মানে কমিশনের পক্ষে একবারও সওয়াল করা হচ্ছে না। আমরা বলছি প্রথম দিন থেকে এসআইআর নিখুঁতভাবে করতে হবে। নিখুঁতভাবে করার ক্ষেত্রে আপনারা তাদের নাম বাদ দেবেন। ইচ্ছাকৃত ভুল করা হয়েছে, তাহলে ভুলটা মানছেন, তাহলে সেই ভুল জিনিসের উপরে কি করে কাজটা করতে পারে? কাজটা কারা করেছে? জিনিসকে মানছে, তাহলে অমলেন্দুবাবু একটা আমার প্রশ্নের উত্তর দিন। খুব সাধারণ প্রশ্ন করছি, সাধারণ জ্ঞান, সাধারণ প্রশ্ন। এটা কিন্তু আমার প্রশ্ন নয়, না এটা পুরো বাংলার প্রশ্ন। 32 লক্ষ যে ভোটার, না 32 লক্ষ যে ভোটারের নাম আজকে আন্ডার অ্যাডজুডিকেশন লিস্ট থেকে তাদের আজকে লিস্টে যে তাদের নাম উঠলো, এই 32 লক্ষ তার মানে তারা ভারতীয় নাগরিক এবং তারা ভোটাধিকার প্রাপ্ত। তাহলে প্রথম ক্ষেত্রে তাদের নাম কেন ওঠেনি? প্রথম ক্ষেত্রে তাদের নাম কেন ওঠেনি? তাদের তার মানে নথি ছিল, সেই নথিটা পর্যাপ্ত নথি, সেটা ইলেকশন কমিশন স্বীকার করলো, স্বীকার করে তাদের নাম তুললো। এবং জয়ন্তবাবু এবার এই যে 27,16,393 জন, তাদের মধ্যেও কারোর নাম উঠতে পারে, তার জন্য ট্রাইব্যুনালের ব্যবস্থা, তার জন্য ট্রাইব্যুনালের ব্যবস্থা। আজকে লজ্জা হচ্ছে আমাদের যে একটা নির্বাচন প্রক্রিয়া, যে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের ভারতের নাগরিকরা আমাদের 5 বছরের জন্য আমাদের ভাগ্য নির্ধারণ করি, যে কারা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে অ্যাসেম্বলিতে, কারা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে লোকসভাতে। সেই রিপ্রেজেন্টেশনের জায়গাটা একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে নির্বাচন কমিশন তাদের এই নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে। তার কারণ আজকে সঠিক ভোটাধিকার প্রাপ্ত যারা, তারা ভোটদান থেকে বিরত করা হচ্ছে। আজকে এই 32 লক্ষ ভোটদাতাকে প্রথম লিস্টেই তাদের নাম থাকা উচিত ছিল, তাদেরকে নাম কেটে দেওয়া হয়েছে, তাদেরকে হয়রানি করা হয়েছে। এবং সবথেকে লজ্জার বিষয় যে সুপ্রিম কোর্টকে ইন্টারভেন করতে হচ্ছে। সুপ্রিম কোর্টকে কেন ইন্টারভেন করতে হবে? একটা কনস্টিটিউশনাল স্ট্যাটিউট অর্গানাইজেশনের জয়ন্তবাবু অমলেন্দুবাবুর কাছে যাবো না। অমলেন্দুবাবু নির্বাচন কমিশনের হয়ে নিশ্চয়ই বলবেন না, কিন্তু এরকমটাই দেখতে পাওয়া গিয়েছে। ভাস্করবাবু এবং জয়ন্তবাবু, আপনাদের দুজনকেই থামিয়ে বলছি, অমলেন্দুবাবুর কাছ থেকে আমি এই বিষয়টা একটু করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবো। আমি গতকালও এই প্রশ্নটা তুলেছিলাম, সেটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা বারবার বলছেন এইভাবে সাধারণ মানুষ হয়রান হচ্ছেন, সাধারণ মানুষ তারা রাষ্ট্রহীনতার ভয় পাচ্ছেন, অর্থাৎ তারা নিজের দেশের নিজের বাড়িতে সেখান থেকে বিতাড়িত হওয়ার ভয় পাচ্ছেন। এই ভয়টাকে সাধারণ মানুষের যে ভয়, সাধারণ মানুষের যে তাদের যে আশঙ্কা, আতঙ্ক, সেই আতঙ্কের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল বলছেন, কিন্তু একমাত্র ভারতীয় জনতা পার্টি এই বিষয়টাকে উপেক্ষা করছেন, বা বলা ভালো যে এই বাদ যাওয়াটাকে কোথাও জাস্টিফাই করবার চেষ্টা করছেন, এমনটাই মনে হচ্ছে নাকি? অমলেন্দুবাবু, আপনার জন্য প্রশ্ন। না না না, শান্তমদা, ভারতীয় জনতা পার্টি কোনোদিনই জাস্টিফাই করেনি কারণ নাম বাদ যাওয়াকে। আমরা এই দোষটা কিন্তু এই দোষটা লোকে দিচ্ছে, অভিযোগটা করছে। বিজেপির উচ্চ নেতৃত্ব প্রথম দিন থেকে বলে এসছে নো এসআইআর নো ভোট, এসআইআর কে ভালোভাবে করতে হবে। আপনাদের উচ্চ নেতৃত্ব প্রথম দিন থেকে বলে এসছে যে 1.5 কোটি ভোটারের নাম বাদ দিতে হবে। আপনাদের উচ্চ নেতৃত্ব প্রথম দিন থেকে বলে এসছে 1.5 কোটি ভোটারের নাম বাদ দিতে হবে। অনেক বলেছেন আপনাদের দিল্লির নির্বাচন কমিশনারকে এক মিনিট জয়ন্তবাবু উত্তরটা 1.5 কোটি ভোটারের নাম বাদ দিতে হবে। উত্তরটা শুনুন জয়ন্তবাবু। আপনি চুপ করুন, অনেক বলেছেন। ইচ্ছাকৃত ভুল। আজকে প্রতিটা বুথে আপনারা ভাবুন, এই যে লক্ষ লক্ষ আপনারা হিসাব দিচ্ছেন, ধরুন একজন বিএলও কে দায়িত্ব ছিল এই ডাটাগুলো একটু কারেক্ট করব, হিসাবটা আমরা দিচ্ছি না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিচ্ছেন। বলুন। না সরি আজকে আসছে। তাহলে বিএলও, প্রত্যেকের বিএলওর যদি দায়িত্বটা ওনারা ঠিক করে করতেন, তাদের একটা কোনো বুথে দেখা যাবে হয়তো 600 জন আছে, কোন বুথে ম্যাক্সিমাম 900 থেকে 1000 জন নাম আছে। প্রশ্ন এখানে যদি ঠিকঠাক না করতেন, এক মিনিট অমলেন্দু বাবু, যদি ঠিকঠাক না করতেন, এক মিনিট অমলেন্দু বাবু একটু শুনুন আমাকে অমলেন্দু বাবু শুনতে পাচ্ছেন আমাকে? আমি শান্তম চক্রবর্তী বলছি। বিষয়টা হচ্ছে যে
বিএলওরা যদি ঠিকঠাক দায়িত্বটা পালন করতেন, প্রশ্ন তুলছেন আপনি, কিন্তু নির্বাচন কমিশন তো কোনো প্রশ্ন তোলেনি। নির্বাচন কমিশন এই মুহূর্তে হাইকোর্ট এবং শীর্ষ আদালতের তত্ত্বাবধানে করছে পুরো কাজটা। তারা তো প্রশ্ন তোলেননি যে বিএলওরা ঠিকঠাক মতন কাজটা করেননি। যারা ঠিকঠাক কাজ করেননি তাদেরকে সরিয়ে দিয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু যেগুলো কমপ্লেন হয়েছে ইচ্ছাকৃতভাবে ভুল করানো হয়েছে। এই যে আপনি বলছেন কিছু কিছু নাম যেগুলো থাকা উচিত অথচ নেই, কেন না? ভুল তথ্য আপলোড হওয়ার জন্য। ভুল তথ্য আপলোড কারা করেছেন? স্ক্রুটিনি কারা করেছেন? আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা তাহলে পশ্চিমবাংলার এরকম অসংখ্য বুথ আছে যে বুথে বিএলওদের নাম পর্যন্ত বাদ গেছে। কেউ রাগ করবেন না যদি কারণ বিএলওদের নামগুলো বাদ গেছে, তার মানে আপনি বলতে চাইছেন যে বিএলও তার নিজের তথ্য ভুল আপলোড নিজের নামটা করেছে। বাদ দিয়ে দিয়েছেন। যদি কারণ বিএলও তার নিজের নামটা বাদ দিয়ে দিয়েছে এবং সে তার নিজের তথ্য ভুল আপলোড করেছে। জয়ন্তবাবু উত্তেজিত যে বিএলওদের নাম বাদ গেছে, উত্তেজিত হয়ে পড়বেন, এটা জল খান। কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি কারোর নাম নন্দ ঘোষ হয় তাহলে তিনি রাগ করবেন না প্লিজ, কিন্তু সেই যত দোষ নন্দ ঘোষ, শেষ পর্যন্ত বিএলওরা যারা এই তথ্যগুলো নিতে গিয়ে রোদে পুড়ে জলে ভিজে অসুস্থ হয়ে পড়লেন, আত্মহত্যা করলেন পর্যন্ত, তারাই সবচাইতে দোষী। ভাস্কর বাবু দেখুন, একটা মানুষকে যখন মানুষের সঙ্গে কথা বলবেন, মানুষকে একটা সম্মান দিন। কোনো মানুষ তার নিজের তথ্য ভুল দেবে না। আর আপলোড করার ক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা যে তথ্য দেওয়া হয়েছে সেটাই আপলোড করেছেন, সুতরাং তারা কোনো রকম নতুন করে কোনো তথ্য আপলোড করেনি। আপনি বলছি যে নন্দলাল শুনুন তিনি কি তার নিজের সুতরাং ভুল তথ্য দিয়ে যে নাম বাদ গেছে এই ধরনের আশারে গল্প, এটা আমি আশা করি আপনি একজন আইনজীবীর মতনই কথা বলবেন। সেই জায়গাটা আপনি বলুন যে এই দায়িত্বটা কার? এই যে নাম যে ডিলিট হয়ে গেল একজন বোনাফাইড ভোটারের, তার দায়িত্ব কি বিজেপির নয়? যারা বলেছিল 1.5 কোটি নাম বাদ দিতে হবে, বিজেপি তো এই গোটা বিষয়টাকে বিজেপি তো আরে ইলেকশন, দেখুন যদি আপনি বিজেপি হন অথবা মানুষ হন, যদি বিজেপি হন তাহলে আপনি বিশ্বাস করবেন না, কিন্তু যদি মানুষ হন তাহলে মানুষরা বিশ্বাস করছে যে এই পুরো প্রক্রিয়াটা বিজেপির অঙ্গুলি হেলনেই হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আজকে এখানে নির্বাচনের ক্ষেত্রে আপনারা এই পশ্চিমবঙ্গ জয়ের জন্য কেউ 15 দিন থাকবে, কেউ 20 দিন থাকবে, কেউ কি করবে না করবে পরে কথা, কিন্তু বারবার ধরে এই ন্যারেটিভ সৃষ্টি করেছে যে বাঙালি মানেই বাংলাদেশি বলে কোনো ভাষা হয় না। বাংলা ভাষা হয় একটা ভাষা যার জন্য এখানে এই ধরনের বাংলা বিরোধী লোকেরা তাদের কিছু পেটোয়া লোকেদের দিয়ে ইলেকশন কমিশনের উপর নিয়ন্ত্রণ। এবং এই কথা বলে শেষ করব, ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টেড কিভাবে হতো সেই পদ্ধতি চেঞ্জ করেছে বিজেপি সরকার। তাতে কি ছিল? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, বিরোধী লোকসভা বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী। তারপরে কি হলো? চেঞ্জ করে দেওয়া হলো, যেখানে বিরোধী দলনেতার যে জায়গাটা সেই জায়গায় আরেকজন মন্ত্রীকে নেওয়া হলো। সুতরাং ওই নরেন্দ্র মোদী, অমিত শাহ মিলে বেশ, আমি একদম শেষের দিকে চলে এসেছি। আমি অমলেন্দু বাবুর কাছে যাবো যে বাংলা শেষ পর্যন্ত বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ কি একটা উদাহরণ হয়ে থাকবে গোটা দেশের মধ্যে, যেখানে এত লক্ষ লক্ষ মানুষের নাম বাদ, এসআইআর করতে গিয়ে এত মৃত্যু, এত আত্মহত্যা, এত অসুস্থ হয়ে মৃত মানুষ, এই উদাহরণগুলোর দিকে মানে কি গোটা দেশ তাকিয়ে থাকবে না? অমলেন্দু বাবু 1 মিনিট। দেখুন, পশ্চিমবঙ্গে আজকে এসআইআর পর্যায়ে যেটা প্রথম দিন থেকে সহযোগিতার দরকার ছিল, সেই সহযোগিতা প্রশাসনের থেকে না পাওয়ার জন্যই আজকে পশ্চিমবঙ্গে কিন্তু আজকে এই অবস্থাটা হয়েছে। পশ্চিমবঙ্গে যদি প্রথম দিন থেকে সহযোগিতা পাওয়া যেত এসআইআর পর্যায়ে প্রশাসনিকভাবে, তাহলে পশ্চিমবঙ্গে অন্য 11টা রাজ্যে যেভাবে এসআইআর সুষ্ঠুভাবে হয়েছে পশ্চিমবঙ্গে হতো। আজকে আর পশ্চিমবঙ্গে এই যে নাম বাদ যাওয়ার ঘটনাগুলো, যতটা ত্রুটি আপনারা বলছেন, নির্বাচন কমিশনের যে ত্রুটিগুলো দেখা যাচ্ছেন, সেই ত্রুটিগুলোর মধ্যে অনেক ম্যানুয়াল ইচ্ছাকৃতভাবে ভুল করা হয়েছে এরকমও প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া যে নামগুলো বাদ গেছে দেখতে হবে, আজকে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, এই সমস্ত বাংলাদেশের বর্ডার এরিয়ায় নামগুলো বেশি বাদ গেছে। তার মানে এখান থেকে ঝাড়গ্রামের যে সংখ্যায় নাম বাদ গেছে তার থেকে অনেক বেশি সংখ্যায় নাম কলকাতায় বাদ গিয়েছে 6,97,160 আছে। কিছু লজিক্যাল আছে অবশ্যই, স্বাভাবিক। যে জায়গাগুলো বর্ডার এরিয়া, যে জায়গাগুলো, সেখানে কেন বেশি নাম বাদ গেছে? বিগত 15 বছর এই সরকার তাদের ভোট ব্যাংক বানিয়ে অনেককে এইরকম
অনেক বেশ না, এগুলো এসআইআর এর আগে এই প্রসঙ্গগুলো অনেকবার শুনেছি অমলেন্দু বাবু, এই এসআইআর এর আগে এই প্রসঙ্গগুলো অনেকবার শুনেছি। 1 কোটি রোহিঙ্গা, 1 কোটি 25 লক্ষ নাম বাদ, কেউ বলছেন 1 কোটি 20 লক্ষ নাম বাদ। রোহিঙ্গার সংখ্যা কত বলুন, আপনাদের রোহিঙ্গার হিসাব এই প্রসঙ্গগুলো অনেকবার শুনেছি, কিন্তু একেবারে শেষ বেলায় এসে এটা শুনতে চাইছিলাম না হয়তো, কিন্তু এই প্রসঙ্গটা কি উঠবে, এই প্রসঙ্গটা কি উঠবে? আমি জয়ন্ত বাবুর কাছে যাবো একদম শেষে, আমি জয়ন্ত আইচির কাছে আসতে চাইছি। সেটা হচ্ছে এই যে 27 লক্ষ, হ্যাঁ অমলেন্দু বাবু শুনেছি আপনার বক্তব্য, 27 লক্ষ 16,393 জন শেষ পর্যন্ত দেখা গেল। আমি একটা হাইপোথেসিস বলছি, এরকমটাও হতে পারে যে 27 লক্ষ 16,393 জন তারাই আবার ভোটার লিস্টে চলে এলেন, কিন্তু ভোটের পরে, ভোটের আগে নয়। হ্যাঁ, ভোটের পরে যদি তারা আসে ট্রাইব্যুনালের মাধ্যমে, সেটা খুবই দুঃখজনক। তার কারণ হচ্ছে সঠিক প্রতিফলনটা এই ভোটে বাংলার মানুষ দিতে পারবে না, দেখাতে পারবে না। কারণ যারা বাংলার বৈধ ভোটার তাদের ভোটদান থেকে বিরত করা হচ্ছে। এবং আপনাকে বলে রাখি শান্তমদা, এই বিজেপি সরকার, এরা কিন্তু সারা ভারতবর্ষে এদের প্রধান শত্রু হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস। মহারাষ্ট্রে এরা ভোট চুরি করে সরকার গঠন করেছে, বিহারে এরা ভোট চুরি করে সরকার গঠন করেছে, হরিয়ানাতে এরা ভোট চুরি করে সরকার গঠন করেছে। আমাদের রাহুল গান্ধী, বিরোধী দলনেতা লোকসভার, তিনি প্রেস কনফারেন্সে প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছেন। কর্ণাটকে পর্যন্ত, ব্যাঙ্গালোরেও তারা ভোটে চুরি করেছে, লোকসভার ভোটে। ঠিক তার পুনরাবৃত্তি তারা করতে চাইছে এই বাংলার ভোটে মুর্শিদাবাদ এবং মালদায়। মুর্শিদাবাদ এবং মালদা আপনারা সকলেই জানেন কংগ্রেসের হচ্ছে শক্ত ঘাঁটি। এই মালদায় এবার 12টা আসনের মধ্যে কংগ্রেস প্রায় 80% আসন জেতার মতো অবস্থায় পৌঁছে গেছে। মুর্শিদাবাদে আজকে বহরমপুর সিট আমরা পুনর্দখল করতে চলেছি। সেটা তো ভোটের পর জানা যাবে জয়ন্ত বাবু, কিন্তু অধীর চৌধুরী বহরমপুর বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বহরমপুর সিট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপির প্রাথমিক টার্গেটই হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদে কংগ্রেসের ভোট ব্যাংকে মুছে দেওয়া। এবং আমি কোনো রাজনৈতিক দলের কথা বলবো না, আজকে ম্যাক্সিমাম ভোটার মালদা এবং মুর্শিদাবাদ থেকে আজকে ভোটারদেরকে কাটা হয়েছে। বেশ, অভিযোগ অনেক, সেই অভিযোগগুলো হয়তো এই 1 ঘন্টার আলোচনার মধ্যে শেষ করা সম্ভব নয়, কিন্তু সাধারণ মানুষের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা রয়েই গেল। এবারে কি আমরা ভোট দিতে পারবো না, এই প্রশ্নটাই করছেন এই মুহূর্তে সাধারণ মানুষ। আজকের আলোচনায় অংশগ্রহণ করবার জন্য অনেক ধন্যবাদ ভাস্কর সিংহ রায়, অনেক ধন্যবাদ জয়ন্ত কুমার আইচ, অনেক ধন্যবাদ অমলেন্দু দত্তকে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। কমিশন যে পরিসংখ্যান দিয়েছেন, সেই পরিসংখ্যান, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি আমরা, এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের প্রশ্নটাও, যে মানুষরা এতদিন ভোট দিয়েছেন কিন্তু এবার তাদের প্রশ্ন, আমরা কি ভোট দিতে পারবো না, সেই প্রশ্নটা করছেন 27 লক্ষ 16,393 জন, যাদের নামটা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে শেষ পর্যন্ত বাদ গেল। তারা এবার ট্রাইব্যুনালে যাবেন এবং তারপর শেষ পর্যন্ত তারা ভোটাধিকার ফিরে পাবেন কিনা দেবা ন জানন্তি। আজকের বঙ্গযুদ্ধ 2026 এই পর্যন্তই। নমস্কার।